রহমান ইব্রাহিম। শুভ মধ্যাহ্ন। আশা করি আমার সকল শিক্ষার্থী সুস্থ এবং নিরাপদ আছো। তোমাদেরকে সামনাসামনি পাচ্ছি না আমরা, কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদেরকে সর্বতোভাবে সহায়তা করার। এবং আমার মনে হয় বাসায় থেকে সুস্থভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবেই তোমরা আমাদের লেকচারগুলো ফলো করতে পারছো। যদিও এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, কিন্তু তারপরও এখন যেহেতু এর বাহিরে আমাদের কোনো সুযোগ নেই টু ওয়ে কমিউনিকেশন বা সামনাসামনি ক্লাস নেওয়ার, তাহলে আমরা এভাবেই আমাদের পড়াশোনাটা চালিয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যৌথ মূলধনী ব্যবসায় পঞ্চম অধ্যায়। এই টপিকটা নিয়ে আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়ের প্রথম পত্র ব্যবসায় পরিচিতির পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায় নিয়ে আজকে আলোচনা শুরু করব। একদম শুরুতে আমরা যদি বলি যে যৌথ মূলধনী ব্যবসায়ের আসলে আমরা পিছনে দুটো চ্যাপ্টার পড়ে এসেছি সংগঠনের, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়, তারপরে তোমরা তৃতীয় অধ্যায় পড়েছো, চতুর্থ অধ্যায় পড়েছো হচ্ছে অংশীদারি ব্যবসায়। আরেকজন আমাদের স্যার তোমাদের ওই টপিকটি আলোচনা করছেন। আজকে তারই ধারাবাহিকতা আমরা সাংগঠনিক যে বিভিন্ন রূপ আছে তার মধ্যে এই কোম্পানি সংগঠন নিয়ে আলোচনা করব। এদেশে আসলে সাংগঠনিক রূপ হিসাবে ব্যবসায়ের এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ হিন্দু পারিবারিক ব্যবসায় এইগুলোই ছিল। তারপরে ধাপে ধাপে দেখা গেল যে এই সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন রকম সীমাবদ্ধতা বিদ্যমান। কোনো সংগঠনের ক্ষেত্রে আর্থিক সামর্থ্যের সীমাবদ্ধতা, পরিচালনাগত সামর্থ্যের সীমাবদ্ধতা, সাহিত্যের সমস্যা, আইনগত ঝামেলা, এই রকম মূলধনের স্বল্পতা, এই রকম বিভিন্ন সীমাবদ্ধতার কারণেই কিন্তু কালক্রমে এই বৃহদায়তন সংগঠন হিসেবে ব্যবসায়ের এই পরিকল্পনা বা ব্যবসায়ের কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী ব্যবসায় সংগঠন হিসেবে কোম্পানির আবির্ভাব ঘটে। একদম শুরুতে যদি বলতে হয় যে 1750 থেকে 1850 সালে যে শিল্প বিপ্লব ইউরোপে সংগঠিত হয়েছে, এর পরপরই আসলে বৃহদায়তন ব্যবসায় একদম প্রকট আকার ধারণ করে। এর কারণ হচ্ছে সেই সময় ব্যাপক ভিত্তিক বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, যার প্রেক্ষিতে উৎপাদনটা বৃহদায়তন করার ক্ষেত্রে সেই সমস্ত আবিষ্কারগুলো অনেক ভূমিকা রেখেছিল। এরই প্রেক্ষিতে উৎপাদন ব্যবস্থাপনা পরিবার থেকে বেরিয়ে এসে বৃহৎ আকারে শিল্প কারখানায় স্থানান্তরিত হয় এবং ব্যাপক ভিত্তিক উৎপাদন করার প্রয়োজনেই কিন্তু কালক্রমে কোম্পানি সংগঠন আবিষ্কার হয়। কোম্পানি সংগঠনটা কি? খুব সাধারণভাবে যদি বলি, কোম্পানি সংগঠনটা হচ্ছে এমন একটি সংগঠন যেখানে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে থাকে এবং এটা একটি আইনসৃষ্ট, চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট এবং কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী একটি প্রতিষ্ঠান। এই যে মূল কিছু বৈশিষ্ট্যের কথা তোমাদেরকে বললাম, যে আইনসৃষ্ট, কৃত্রিম ব্যক্তিসত্তা এবং চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, এইগুলো কিন্তু কোম্পানির মূল কিছু বৈশিষ্ট্যের কথা। অর্থাৎ একটা কোম্পানি সংগঠন কিন্তু আইনের বলে গঠিত হয়, পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয় এবং হচ্ছে গিয়ে এটা কৃত্রিম সত্তার বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ এর কোনো বায়বীয় আকৃতি না থাকলেও এ কিন্তু একটি সত্তার অধিকারী হয়ে থাকে এবং আইনগত সত্তা, যেহেতু আইনের বলে গঠিত, পরিচালিত, নিবন্ধিত হয়, এটা একটা আইনগত সত্তা লাভ করে থাকে। আবার কৃত্রিম সত্তার কারণে এর হচ্ছে গিয়ে কোনো একক কর্তৃত্ব এখানে কারো থাকে না, সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠান পরিচালিত হয় মালিকদের দ্বারা, যারা এই প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করে মালিকানা লাভ করে থাকে এবং তাদের মাধ্যমে প্রতিষ্ঠানটা পরিচালিত হয়ে থাকে। বেসিক কথা হচ্ছে কোম্পানি সংগঠন এটাই। ইতিহাস আলোচনা করলে, অর্থাৎ কোম্পানি আইনটা নিয়ে যদি আমরা বলতে চাই যে এই কোম্পানি সংগঠন আসলো কিভাবে, সাংগঠনিক রূপটা এইভাবে ধাপে ধাপে আসলো, কিন্তু কোম্পানিটার যেহেতু চলে একটা আইনের বলে, এই আইনও কিন্তু ধাপে ধাপে পরিশীলিত হয়ে আজকে কোম্পানি আইন বিভিন্ন দেশে রূপ লাভ করেছে। একদম শুরুতে 1750 থেকে 1850 পর্যন্ত শিল্প বিপ্লবের সময় আমরা বললাম যে সেই সময় কোম্পানি সংগঠন বৃহদায়তন উৎপাদন সুবিধা ভোগ করার জন্যই কোম্পানি সংগঠনের আবির্ভাব ঘটে। এই সময় কোনো কোম্পানি আইন ছিল না, তখন বিভিন্ন দেশের রাজা রানীর ফরমান বলে এই কোম্পানি গঠন করা হতো। পরবর্তীতে তা পরিমার্জিত হয়ে
ব্রিটেনের সর্বপ্রথম 1844 সালে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট পাশ হয় এবং এর মাধ্যমে কোম্পানি আইন সাংগঠনিকভাবে রূপ লাভ করে। এর পরবর্তীতে ভারতীয় উপমহাদেশও হচ্ছে এই ইংল্যান্ডের আইনের পরিপ্রেক্ষিতে, কোম্পানি আইনের পরিপ্রেক্ষিতে 1850 সালে কোম্পানি আইন গৃহীত হয়। ধাপে ধাপে আরও অনেক পরিমার্জিত হয়, হয়ে 1913 সালে হচ্ছে কোম্পানি আইন গৃহীত হয়। পরবর্তীতে 1947 সালে দেশভাগের পর এদেশে 1913 সালে কোম্পানি আইনটাকেই গ্রহণ করা হয়, খুব একটা পরিবর্তন করা হয়নি। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে 1913 সালে কোম্পানি আইনটাকেই গ্রহণ করা হয়। তবে পরবর্তীতে দেশের মানে বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রীয়করণের প্রেক্ষিতে এদেশেও হচ্ছে গিয়ে কোম্পানি আইন পরিমার্জনের অভাব অনুভূত হয় এবং সেই প্রেক্ষিতে 1972 সালে হচ্ছে গিয়ে এই আইনের পরিশোধনের চেষ্টা করা হয় এবং এর প্রেক্ষিতে 1977 সালে ল রিফর্মস নামক একটি কমিটি গঠন করে দেয় কোম্পানি আইন পরিবর্তনের জন্য। যেহেতু কালক্রমে বিভিন্ন প্রেক্ষিতে কোম্পানিও কিন্তু ধাপে ধাপে মানে উন্নত লাভ করেছে। সংগঠনটা কিন্তু একদম শুরুতেই আজকের মতো এত সাংগঠনিকভাবে এত ব্যাপক ছিল না। এই আইনগুলো কিন্তু ধাপে ধাপে উন্নয়ন হয়েছে এবং আমাদের এই দেশে 1977 সালের ল রিফর্মস যে কমিটি গঠন করে দেওয়া হয়, তারা কোম্পানি আইনের উপরে প্রতিবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতেই হচ্ছে গিয়ে 1994 সালের 5 সেপ্টেম্বর জাতীয় সংসদের 16তম অধিবেশনে কোম্পানি আইন পাশ হয়। 1995 সালের 1 জানুয়ারি থেকে এটা কার্যকর করা হয়। এই আইনের মানে কোম্পানি আইনের এই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশে কিন্তু বর্তমান সরকার, ব্যবসায় বান্ধব সরকার, কিন্তু মন্ত্রিসভায় কি ওয়ান ম্যান কোম্পানি অ্যাক্ট পাশ করার মাধ্যমে কোম্পানি সংশোধন আইন 2018 তৈরি করছে। অর্থাৎ কোম্পানি আইনের পরিবর্তন কিন্তু চলমান। বর্তমানে এই আইনটা এখনো কার্যকর হয়নি, কিন্তু ওয়ান ম্যান কোম্পানি আইন একটা নতুন ধারণা আমাদের দেশের কোম্পানি আইনে সংযুক্ত হচ্ছে। এখানে কি একজন ব্যক্তি একটি কোম্পানি কোম্পানি গঠন করতে পারবেন। এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে দেখা গিয়েছে যে সোল প্রপ্রাইটরশিপ বিজনেস আর এক মালিকানা ব্যবসার মাধ্যমে কেউ যদি ব্যবসায় সংগঠন করে তার কিন্তু একটা মূলধনের সমস্যা দেখা দেয়, বা সে ঋণ যদি পেয়েও থাকে সেই ঋণ পরিশোধের ক্ষেত্রে যে অসীম দায়টা এক মালিকানা ব্যবসায় বহন করতে হয়, তার জন্য দেখা গিয়েছে এই অসীম দায়ের কারণে তার পরিবার পরিজনকেও কিন্তু ভুগতে হয়। এই যে একটা বিশাল ঝুঁকি বহন করতে হয়, এটার থেকে মুক্তি লাভ করতে পারবে এই ওয়ান ম্যান কোম্পানি গঠন করতে পারলে। কারণ কোম্পানির ক্ষেত্রে দায় ঠিক ততটুকুই হবে যে যতটুকু বিনিয়োগ করবে সেই রকম দায়ই তাকে বহন করতে হয়। এই সুবিধাটা প্রদানের জন্য ওয়ান ম্যান কোম্পানি এক নতুন করে কোম্পানি আইনে চালু করা হচ্ছে। এটা এখনো পর্যন্ত পাশ হয়নি। যেহেতু এখনো পর্যন্ত পাশ হয়নি, তাই আমাদের সার্বিক আলোচনা 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী চলবে। তবে আমরা ধারণা লাভ করলাম যে কোম্পানি আইনটা পরিবর্তনের ধারা এখনও বর্তমান এবং আমাদের দেশকে বিশ্বের দরবারে যে নতুন ব্যবসায় গঠন করার ক্ষেত্রে যে ব্যবসায় সূচক, তাতে এই 21 সালে বাংলাদেশকে 99তম স্থানে নিয়ে যাওয়ার যে লক্ষ্য আমাদের বর্তমান ব্যবসায় বান্ধব সরকারের আছে, সেটা কিন্তু ফুলফিল হবে এই ওয়ান ম্যান কোম্পানি গঠন করতে পারলে। তা আমরা আমাদের আলোচনাটা শুরু করি যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানি কি এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে খুব সহজভাবে বলতে হয় যে যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে এমন একটি ব্যবসায় সংগঠন যেখানে হচ্ছে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে থাকে এবং এই সংগঠনটা হচ্ছে আইনের বলে গঠিত, পরিচালনা নিয়ন্ত্রিত, চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট একটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যটা আমরা একটু আলোচনা করি এখন, তাহলে সংজ্ঞাটা তোমাদের কাছে আরও পরিষ্কার হবে।
আমরা দেখতে পাচ্ছি যে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যগুলো কী কী। কোম্পানি আসলে বিচারপতি জন মার্শাল কোম্পানি সংগঠন সম্পর্কে বলেছেন যে কোম্পানি হচ্ছে একটি অদৃশ্যমান কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী একটি প্রতিষ্ঠান, অস্তিত্বময় কিন্তু অদৃশ্যমান কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। 1994 সালের কোম্পানি আইনের 2-1 ধারায় বলা হয়েছে যে 1994 সালের কোম্পানি আইন এই আইন অনুযায়ী গঠিত, নিবন্ধিত বা এই আইনের পূর্বে বিদ্যমান কোনো কোম্পানিকে কোম্পানি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখন আমরা দেখি কোম্পানির বৈশিষ্ট্যগুলো কি। কোম্পানি বৈশিষ্ট্যর মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা বলছে আইনসৃষ্ট প্রতিষ্ঠান। আইনসৃষ্ট, যেটা আমরা বারবার বলছি যে কোম্পানি সংগঠন হচ্ছে গিয়ে সেই সংগঠন যা আইনের বলে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আইনগত ঝামেলা নেই। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে খুব সীমিত আইনগত নিয়মকানুন পালন করতে হয়। কিন্তু এক মালিকানা সংগঠন ইচ্ছে করলেই গঠন করা যাবে না। একদম যেটা যেই দেশের ব্যবসা সংগঠন সেই দেশের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত, নিবন্ধিত হয়। আমাদের বাংলাদেশে 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠন করতে হয়। এটা হচ্ছে গিয়ে একটি অন্যতম বৈশিষ্ট্য। আর এ কারণেই এক মালিকানা সংগঠনের থেকে বা অন্যান্য সংগঠনের থেকে এই কোম্পানি সংগঠনটা সৃষ্ট করা একটু ঝামেলাপূর্ণ, যেহেতু আইনগত বিধিবিধান মেনে এই কোম্পানি তৈরি করতে হয়। তারপর হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ফিচার্স। কারণ হচ্ছে এটার উপরে অনেক সময় অনেক রকম কোশ্চেন আসছে, বা এবার কোশ্চেন বলো বা মিডল মার্কসের কোশ্চেন 5 নাম্বার, বা এখন আমাদের তো আসলে সেরকম না, ইন্টারমিডিয়েট পর্যায়ে হচ্ছে গিয়ে 1, 2, 3, 4 এই। তবে এই টপিকটা তোমাকে জানতে হবে খুব ক্লিয়ারলি। সেটা কি? কৃত্রিম ব্যক্তিসত্তা। আমরা জানি যে কোনো মানে সত্তা যদি প্রকৃত না হয় সেটাই হচ্ছে কৃত্রিম। আমরা মানুষেরা একটা সত্তার অধিকারী, অবয়ব আছে, আমার কিন্তু অকৃত্রিম। এটা আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত সত্তা, আমরা অকৃত্রিম সত্তা। কিন্তু কোনো ব্যবসায় সংগঠনের মধ্যে কোম্পানি সংগঠন কিন্তু অকৃত্রিম সংগঠন, মানে একটা সত্তা লাভ করে। কিভাবে? আইনসৃষ্ট বলেই হচ্ছে গিয়ে এই সত্তাটা সে লাভ করে থাকে। একটা কোম্পানি সংগঠন আইনের মাধ্যমে গঠিত হয়। আইন তাকে কিছু অধিকার দিয়ে থাকে, যেমন তার নিজস্ব নাম আছে, তার সিলমোহর থাকে। এই দ্বারা সে কি করে? নিজ নামে অন্যের সাথে লেনদেন করতে পারে, চুক্তি করতে পারে, বা কোনো অধিকার আদায়ের জন্য মামলা দায়ের করতে পারে। আবার একইভাবে অন্য কেউ কোম্পানির কাছ থেকে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সে লাভ করে আইনের বলে। আর তাই বলা হয়ে থাকে কোম্পানির একটা আইনগত অধিকার বলে সে একটা কৃত্রিম সত্তা লাভ করে থাকে, যার প্রেক্ষিতে সে কিন্তু নিজ নাম, সিলমোহর ব্যবহার করে কারোর সাথে লেনদেন করে, চুক্তি সম্পাদন করে বা মামলা মোকদ্দমা করতে পারে। এটাই হচ্ছে কি কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা। এই সত্তার অধিকারী হয়েই কিন্তু কোম্পানি আর মালিকানা পুরোপুরি আলাদা একটি বিষয় এখানে বিবেচিত হয়। কোম্পানির যারা মালিক বা শেয়ার হোল্ডার, তারা একটা ভিন্ন পক্ষ হিসেবে এখানে বিবেচিত হয়। অনেক সময় কোম্পানির সাথে ইচ্ছা করলে কিন্তু কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডাররাও কোনো একটা চুক্তিতে আবদ্ধ হতে পারে, আর একদম ভিন্ন একজন পক্ষ হিসেবে। এই প্রেক্ষিতে তোমাদের একটি মামলার উদাহরণ আমি বলবো, শুধুমাত্র বোঝার জন্য। তোমাদেরকে কোনো আইনগত মামলার উদাহরণ এই প্রশ্নের উত্তর, এই বিষয়ের উত্তর দেওয়ার ক্ষেত্রে দিতে হবে না, তবে বোঝার জন্য আমি বলছি যে অনেক আগে সলমান ভার্সেস সলমান 1897 সালে একটা মামলা ব্যাপক পরিচিতি লাভ করেছিল এই অধিকার আদায়ের ক্ষেত্রে। সেখানে কি হয়েছিল? সেই মামলার বিষয়বস্তু ছিল যে সলমান নামক একজন ব্যক্তি প্রথমে সে একটা কোম্পানি গঠন করে, পরবর্তীতে সে কি করে? তার স্ত্রী, পুত্র, এদের সবাইকে নিয়ে আবার একটি মানে প্রথমে সে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে, কিন্তু পরবর্তীতে যে সে এক মালিকানা সংগঠনের মতোই পরবর্তীতে সে আবার তার ওই স্ত্রী, পুত্র, সন্তানদের নিয়ে একটি কোম্পানি সংগঠন করে এবং আগের প্রতিষ্ঠানটাকে নতুন সংগঠিত প্রতিষ্ঠানের সাথে একীভূত করে দেয়। এবং সেই সময় সে প্রায় ম্যাক্সিমাম শেয়ার ক্রয় করে এবং ঋণপত্র 10,000 টাকা ঋণপত্র ক্রয় করে থাকে।
এই প্রেক্ষিতে পরবর্তীতে যখন অবসায়নের কোনো কারণে যখন কোম্পানি গুটানো পরিস্থিতি হয়, তখন সালমান ভার্সেস সালমান কোম্পানির মালিক সালমান কি করলেন, তিনি হচ্ছে গিয়ে পাওনাদার হিসাবে, জামিনযুক্ত পাওনাদার হিসাবে দাবি করলেন যে আমার সেই ঋণপত্রের যে 10,000 টাকা সে ছিল সেটা তাকে পরিশোধ করার জন্য। কিন্তু সেই সময় অন্যান্য পাওনাদাররা জামিনবিহীন তারা বললেন যে সালমান হচ্ছে গিয়ে কোম্পানির মালিক, তাহলে সে কিভাবে পাওনাদারদের দাবি পরিশোধের আগে সে দাবি পেশ করতে পারে না, যেহেতু সে মালিক। কিন্তু এই মামলায় রায় দেওয়া হয় যে সালমান ভার্সেস সালমান এই কোম্পানির মালিক সালমান ঠিক আছে, কিন্তু সে কিন্তু ওই কোম্পানির সাথে একটা চুক্তি করেছে একজন আলাদা পক্ষ হিসাবে। সে কোম্পানির ঋণপত্র গ্রহণ করেছে জামিনযুক্ত পাওনাদার, এবং এ কারণেই সে জামিনবিহীন পাওনাদারদের পূর্বেই এই পাওনা দাবি করতে পারে, এবং সে কিন্তু কোম্পানির মালিক হলেও সে একটা আলাদা পক্ষ হিসেবে বিবেচিত হয়েছে। তার কারণ হচ্ছে কোম্পানির মালিক এবং ব্যবস্থাপনা যেমন পৃথক, সেই একইভাবে কোম্পানি যেহেতু একটা নিজস্ব সত্তার বলে নিজস্ব পরিচয়ে ব্যবসা পরিচালনা করে, তার সাথে কিন্তু মালিকানা একীভূত হবে না। মালিক আলাদা, কোম্পানির নিজস্ব সত্তা আলাদা। এই উদাহরণটা দিলাম এই কৃত্রিম ব্যক্তি সত্তাটা কিভাবে প্রভাব বিস্তার করে, বা ক্লিয়ার একটা আইডিয়া যেন তোমরা পাও সেজন্য। এরপরে আমাদের চলে যাবে চিরন্তন অস্তিত্ব। বলা হয় থাকে কোম্পানি সংগঠন হচ্ছে কি অন্য সংগঠনগুলোর মতো এক মালিকানা অংশীদারদের মতো একটা অস্থায়িত্ব, মানে স্থায়িত্বের অভাব এরকম না। তার কারণ হচ্ছে কোম্পানি যখন গঠিত হয় আইনের বলে গঠিত হয়, যদি কখনো বিলোপ সাধন করার প্রয়োজন হয় সেটাও আমাদের দেশে 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী বিলোপ সাধন হতে পারে কেবলমাত্র। এক্ষেত্রে মালিকানার পরিবর্তন, শেয়ার হোল্ডারদের শেয়ার হস্তান্তরযোগ্যতা বা শেয়ার বিক্রয় বা দেউলিয়াত্ব বা মৃত্যু কোনো কিছুতেই কোম্পানির অস্তিত্বের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। কোম্পানি চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ধরা হয় যদি না আইনের বলে বা আইনগত কারণে কোম্পানির বিলোপ সাধন করা না হয়, তাহলে কোম্পানির মালিকানার পরিবর্তনের জন্য কোম্পানির অস্তিত্ব কখনোই সংকটের মুখে পড়ে না। এটাই হচ্ছে কোম্পানির চিরন্তন অস্তিত্ব সম্পন্ন বৈশিষ্ট্য। তারপর হচ্ছে সদস্য সংখ্যা। কোম্পানির সদস্য সংখ্যা এটা মানে আসলে কোম্পানি আইনটাও ধাপে ধাপে উন্নয়ন হয়েছে, তার প্রেক্ষিতে এই সদস্য সংখ্যা বৈশিষ্ট্যটার মধ্যে বলবো যে কোম্পানির যে ভাগ ধাপে ধাপে উন্নয়নের ফলে আসছে, তার মধ্যে দু ধরনের অসীম দায় সম্পন্ন অসীম দাম সম্পন্ন কোম্পানি আসে, অর্থাৎ যে যতটুকু শেয়ার ক্রয় করে বা প্রতিশ্রুতি দেয় তার ভিত্তিতে তার দায় তৈরি হয়। আর সদস্য সংখ্যা হচ্ছে এরকমই যে এই সসীম বা সীমিত দায়সম্পন্ন কোম্পানির মধ্যে দু ধরনের কোম্পানি গঠিত হতে পারে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে সদস্য সংখ্যা সেই কোম্পানিটা যার সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ হচ্ছে স্মারকলিপিতে যে শেয়ার মূলধন উল্লেখ থাকে, যতজন শেয়ার সেই মূলধন প্রাপ্তি হতে যতজন শেয়ার ক্রয় করে ততটা সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ মূলধন ক্রয় করতে পারে সর্বোচ্চ পর্যন্ত যতজন শেয়ার, ওই সংখ্যাটাই হচ্ছে সর্বোচ্চ সংখ্যা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়, এটা কেবলমাত্র নিজেদের মধ্যেই শেয়ার তারা গ্রহণ করতে পারে, কিন্তু জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রির কোনো আবেদন তারা উপস্থাপন করতে পারে না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার হস্তান্তরযোগ্য এবং এটা শেয়ার বাজারে উপস্থাপনের মাধ্যমে ক্রয় বিক্রয় হয়ে থাকে। তারপর হচ্ছে সাধারণ সিলমোহর। আমরা বললাম যে কোম্পানি হচ্ছে একটা কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, কিন্তু তার তো কোনো হাত পা নেই, চোখ নেই, সে কিন্তু চলাচল করতে পারে না, সে সাইন করতে পারবে না, সে নিজে কিছুই করতে পারে না, কিন্তু তার সত্তা বিদ্যমান। এই প্রেক্ষিতে কিন্তু তার কাজগুলো করার জন্য প্রতিনিধির দরকার হয়। যে সমস্ত প্রতিনিধিকে আবার নির্বাচন মানে তারা আবার পাকাপোক্ত লাভ করে থাকে বা আইনের বলে গৃহীত হয়ে থাকে এই সিলমোহরের মাধ্যমে, অর্থাৎ কোম্পানির নিজস্ব সিলমোহর দিয়ে প্রতিনিধি যারা হিসেবে যারা কাজ করে তারা এই সিলমোহরটা ব্যবহার করে কার্য সম্পাদন করে থাকে, এবং কোম্পানির একটি সাধারণ সিলমোহর আছে যা ব্যবহার করা হয়। শেয়ার মূলধন কোম্পানির স্মারকলিপিতে অনুমোদিত মূলধন হিসেবে উল্লেখ থাকবে,
যে মূলধন, সেই মূলধনের সর্বনিম্ন একককে বলা হয় শেয়ার মূলধন। অর্থাৎ কোম্পানির টোটাল মূলধনটাকে ভাগ করে সর্বনিম্ন একক পরিমাণ মূলধনটা হচ্ছে এক একটি শেয়ার মূলধন। এই শেয়ার মূলধন বাজারে বিক্রয় মানে উপস্থাপন করে হচ্ছে গিয়ে কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে। যারা শেয়ার ক্রয় করে থাকে তারা হচ্ছে গিয়ে মালিকানা লাভ করে থাকে। আর এভাবে কোম্পানির শেয়ার মূলধন হচ্ছে গিয়ে মূলধন বাজার থেকে সংগ্রহ করা হয়। শেয়ারের হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্যতা মানে বুঝো, সেটা হচ্ছে ক্রয় বিক্রয় সুবিধা বা এক হাত থেকে আরেক হাতে যাওয়া, এটাই হস্তান্তরযোগ্যতা। কোম্পানি আইনের 30 ধারা অনুযায়ী কোম্পানির পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারগুলো হস্তান্তরযোগ্য, অর্থাৎ বাজারে ক্রয় বিক্রয় উপযোগী। আমার ইচ্ছে হলে আমি শেয়ার ক্রয় করবো, আমার যদি ইচ্ছে না হয় আমি শেয়ারটা মূলধন মানে শেয়ার বাজারে বিক্রয় করে দিতে পারি। এভাবেই এক হাত থেকে আরেক হাতে শেয়ারের গতিশীলতা বিদ্যমান থাকে। এটাই হচ্ছে শেয়ারের হস্তান্তরযোগ্যতা। তারপর সীমাবদ্ধ দায়। যে অসীম দায় নিয়ে এক মালিকানা ব্যবসা পরিচালিত হতো, তারপরে অংশীদারি ব্যবসাদের দায়ও কিন্তু যেই কয়জন মিলে অংশীদারি ব্যবসা গঠন করে তাদেরও দায়টা অসীমই থাকে। কিন্তু এই অসুবিধাটা থেকে পরিত্রাণের জন্যই কিন্তু বৃহদায়তন ব্যবসা সংগঠন হিসেবে এক মানে কোম্পানি সংগঠনের আবির্ভাব হয়। এই অসীম দায়টা কিন্তু এখানে দেখা যায় না। এখানে সেই বৈশিষ্ট্যটা আছে, সেটা কি সীমাবদ্ধ দায়। অর্থাৎ কোম্পানির মালিকানা লাভ করে যারা শেয়ার ক্রয়ের মাধ্যমে, সে যত টাকা শেয়ার ক্রয় করে তার দায়টাও ঠিক ততটুকুই থাকে। অথবা বলা যায় যে যত টাকার বিনিয়োগ করে তার দায়ও ঠিক ততটুকুই। এটাই হচ্ছে গিয়ে সসীম দায়। আর অসীম দায় আমরা পিছনে পড়েছিলাম, বলেছিলাম যে অসীম দায় হচ্ছে যে যত টাকার মূলধন বিনিয়োগ করে তার উপরে ও যখন তার উপর দায় বর্তায়, অর্থাৎ সেক্ষেত্রে তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও তাকে যদি দায় পরিশোধ করতে হয়, সেটা হচ্ছে অসীম দায়, যেটা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান। আর আমাদের কোম্পানি সংগঠনের ক্ষেত্রে দায়টা হচ্ছে সসীম বা সীমিত দায়, সীমাবদ্ধ দায়। অর্থাৎ এখানে যার ইনভেস্টমেন্ট যত টাকা তার দায়ও ঠিক ততটুকু। তারপর হচ্ছে বিবিধ দায়িত্ব। বিবিধ দায়িত্ব এটা কি? এটা হচ্ছে যে কোম্পানি সংগঠনে যেমন আইনশৃষ্ট, তাকে অনেক কিছু আইনের নিয়মকানুন মেনে অনেক কিছু পালন করতে হয়, অনেক নিয়মকানুন পালন করতে হয়। তার মধ্যে হচ্ছে খাতাপত্র সংরক্ষণ করতে হয়, বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয়, সবার নোটিশ যথাসময়ে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে প্রকাশিত করতে হয়, তারপর নিরীক্ষণ করতে হয়, নিরীক্ষণ কপি নিবন্ধকের নিকট জমা দিতে হয়। এরকম বিভিন্ন আইনগত বিধিবদ্ধ দায়িত্ব কোম্পানি সংগঠনকে পালন করতে হয়। বৃহদায়তন প্রতিষ্ঠান, আমরা যেটা বলছিলাম যে এক মালিকানা সংগঠনের ক্ষেত্রে পরিচালনাগত সামর্থ্যের বিদ্যমান আছে, অর্থাৎ এক মালিকানা ব্যবসার মালিক যদি আর্থিক সামর্থ্যও থাকে, যেহেতু তার ব্যক্তিগত উপস্থিতি বাধ্যতামূলক থাকে, প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান থাকে, তার পরিচালনাগত অসামর্থ্যের কারণে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বড় করা সম্ভব হয় না। বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আইনগত ঝামেলা, মতানৈক্য দেখা যায়, মতের ঐক্য হয় না, এরকম বিভিন্ন কারণেও সেখানেও ব্যবসায় সংগঠন খুব বেশি বৃহৎ করার সুযোগ পাওয়া যায় না। কিন্তু এই কোম্পানি সংগঠনের ক্ষেত্রে খুব অল্প মূল্যে শেয়ার ক্রয়ের মাধ্যমে আমরা মালিকানা লাভ করতে পারি এবং এভাবে বৃহৎ মূলধন বাজার থেকে সংগ্রহ করা যায়। তারপর হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠানের দায় সীমিত, এই প্রতিষ্ঠানের স্থায়িত্ব অসীম, চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট। এই ধরনের সুবিধা বা বৈশিষ্ট্যগুলো কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠান বৃহদায়তন হিসেবে আত্মপ্রকাশ লাভ করতে পারে, অর্থাৎ ব্যাপক ভিত্তিক উৎপাদন কার্যক্রম চালাতে পারে। যেহেতু মূলধনের সমস্যা নেই, স্থায়িত্বের অভাব নেই, এই কারণে এই প্রতিষ্ঠান বৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়। লাস্ট হচ্ছে স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা, অন্যতম একটি ফিচার্স। এটাকে আরেকটা নাম বলা যায় মালিকানা ও ব্যবস্থাপনার পার্থক্য। অর্থাৎ কোম্পানি সংগঠনই এমন একটি সংগঠন যেই সংগঠনে মালিক এবং ব্যবস্থাপনা পুরোপুরি পৃথক। যারা শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা লাভ করে তারা কিন্তু তাদের ভোটে পরিচালক নির্বাচন করে থাকেন। পরিচালক
প্রত্যক্ষ তত্ত্বাবধানে আবার কিছু নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে ব্যবস্থাপনার কার্য সম্পাদন করে থাকেন। এক্ষেত্রে হচ্ছে গিয়ে সিইও বা ম্যানেজিং ডিরেক্টর, এমডি যারা নিয়োগ লাভ করেন তারা প্রতিষ্ঠান পরিচালনা করেন, তারা পরিচালকদের কাছে দায়বদ্ধ থাকেন। পরিচালকরা আবার তাদের কার্যক্রমের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের কাছে জবাবদিহি করে থাকে। এভাবে একটা কোম্পানি সংগঠনের মালিকানা এবং ব্যবস্থাপনা টোটালি পৃথক থাকে। মালিক যারা তারা কিন্তু সবাই ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে না, তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আলাদা বেতনভুক্ত কর্মচারী দিয়ে ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। এই হলো কি আমাদের কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যসমূহ, যেগুলো দিয়ে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি আসলে কোম্পানি সংগঠনটা কীরকম, তার বৈশিষ্ট্যটা কী। এই প্রেক্ষিতে বলবো যে এখান থেকে যে বিভিন্ন বৈশিষ্ট্য, এগুলোর উপরে তোমাদের উদ্দীপকের কোশ্চেন হতে পারে, যেমন কোম্পানির এই যে কৃত্রিম ব্যক্তিসত্তার উপর ভিত্তি করে কোম্পানির চিরন্তন অস্তিত্বটা কী জিনিস, স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা এটা কীরকম, অসীম দায় বা সীমাবদ্ধ দায় এই ব্যাপারটা কী, এইগুলোর যে কোনো একটা বৈশিষ্ট্যই কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে উদ্দীপকের বিষয়বস্তু হতে পারে, যেখানে তোমাদের কাছে প্রয়োগমূলক বা লাস্টে যেটা দক্ষতামূলক এই কোশ্চেনগুলো করতে হতে পারে। তাই আমাদেরকে খুব ভালোভাবে এই পয়েন্টগুলো বা এই বৈশিষ্ট্যগুলো পড়ে ইনফরমেশন মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যে টপিকটা যাব সেটা হচ্ছে কোম্পানির গুরুত্ব, কোম্পানি সংগঠনের প্রয়োজনীয়তা বা ব্যাপকতা কী জন্য, এটা আমরা এখন আলোচনা করব।
কোম্পানি সংগঠনের গুরুত্বের মধ্যে একদম প্রথম পয়েন্ট হচ্ছে বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠা। যেহেতু কোম্পানি সংগঠনের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে মূলধন সংগ্রহ করা যায়, কারণ শেয়ারের মূল্য কম থাকাতে এখানে সকলেই শেয়ার কিনে বিনিয়োগ করার সুযোগ আছে। এ কারণে শেয়ার বাজারে শেয়ার মূলধন বিক্রয় করে ব্যাপক বৃহৎ আকারে মূলধন সংগ্রহ করা যায়। আইনগত ভাবে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত, চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট, এখানে কারো একক কর্তৃত্ব থাকে না। এই সংগঠনটা বৃহদায়তন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ লাভ করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। আর এই কারণে এই সংগঠন হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বৃহদায়তন ব্যবসা হিসেবে। তারপর হচ্ছে গিয়ে উত্তম বিনিয়োগ ক্ষেত্র, যেটা এইমাত্র বললাম যে যেহেতু খুব শেয়ারের মূল্য, আঙ্কিক মূল্য খুব একটা বেশি থাকে না, যার যতটুকু মূলধন আছে সে সেটুকু বিনিয়োগ করে এখানে মালিকানা লাভ করতে পারে। এছাড়া হচ্ছে গিয়ে লভ্যাংশ প্রাপ্তি, রাইট শেয়ার প্রাপ্তি, এই সমস্ত বিভিন্ন সুযোগ সুবিধা এই ক্ষেত্রে বিদ্যমান থাকাতে অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে এই মূলধন বিনিয়োগ করে থাকে এক মালিকানা সংগঠনের মধ্যে। এজন্য এটা একটা উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। তারপর হচ্ছে সঞ্চয় উৎসাহদান ও মূলধন গঠন। যেহেতু এখানে শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা লাভ করা যায়, আবার প্রয়োজনে শেয়ার বিক্রয় করে আমি অর্থ তরল, আমার শেয়ারটা হচ্ছে একটা তরল সম্পদ, বিক্রয় করলে আমি অর্থ মালিক পেয়ে যেতে পারি। তাই দেখা গিয়েছে যে মানুষ এই শেয়ারটা ক্রয় করার জন্য সঞ্চয় করে থাকে এবং সেই সঞ্চয়টা বিনিয়োগ করে যা মূলধন হিসেবে গণ্য হয়। এই জন্যই বলছে যে এক মালিক যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠন হচ্ছে মানুষকে সঞ্চয় উদ্বুদ্ধ করে এবং সেই সঞ্চয়টা বিনিয়োগ করে মূলধন গঠনের ভূমিকা রাখে। কারণ মানুষ হচ্ছে কি করে, তার যে সঞ্চয়টা থাকে সেটা একটা ভরসা, নির্ভরযোগ্য স্থানে বিনিয়োগ করে তার অর্থ আরও বাড়াতে আগ্রহী থাকে। আর এই ক্ষেত্রে কোম্পানি সংগঠন কিন্তু একটি বিনিয়োগের ক্ষেত্র হিসেবে কাজ করে এবং জনগণকে এই কারণে সঞ্চয়ে উৎসাহ দিয়ে থাকে। তারপর হচ্ছে ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি। এক মালিকানা ব্যবসায় বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু ঝুঁকিবহুল বিনিয়োগ ক্ষেত্রে বিনিয়োগ করার সুযোগ থাকে না, কিন্তু কোম্পানি সংগঠনের ক্ষেত্রে এই ঝুঁকি বন্টনের সুযোগ রয়েছে বলেই সে কিন্তু ঝুঁকিবহুল বিনিয়োগ কার্যক্রম হাতে নিতে পারে। কারণ এক মালিকানা কোম্পানি সংগঠনের ক্ষেত্রে যত বড় সংগঠন তার শেয়ার সংখ্যাও তত বেশি হয়ে থাকে এবং তত বেশি মানুষের মধ্যে ঝুঁকিটা বন্টন হয়ে যায়। অর্থাৎ যে যত টাকার শেয়ার ক্রয় করে তার দায় যেহেতু ততটুকুই, তাহলে তার ঝুঁকিটাও ঠিক ততটুকুই হয় এবং এই প্রেক্ষিতেই বলা হয়ে যাচ্ছে যে কোম্পানির ঝুঁকিটা অনেকের মধ্যে বন্টিত হয়ে যায়। এক্ষেত্রে কোম্পানি সংগঠন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর এই কারণে কোম্পানি সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তারপর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থাৎ দেশের যত বেশি বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ে উঠবে, শিল্প কারখানা প্রসার লাভ করবে, তত বেকার সমস্যার সমাধান হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে জাতীয় মানুষের ব্যক্তিগত আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় আয়ও বৃদ্ধি পায়। তারপর হচ্ছে উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের ব্যবহার। যেহেতু কোম্পানি সংগঠনগুলো বৃহদায়তন মূলধন নিয়ে এই ব্যবসা শুরু করে, তাদের আর্থিক সামর্থ্য থাকায় তারা হচ্ছে গিয়ে উন্নত প্রযুক্তির আবির্ভাব করে থাকে, যেই প্রযুক্তিটা দরকার। পাশাপাশি হচ্ছে গিয়ে আর্থিক সামর্থ্য থাকার জন্য তারা সব সময় গবেষণা কার্য পরিচালনা করে থাকে। এর ফলে হচ্ছে গিয়ে দেখা যায় যে একটা ব্যবসা সংগঠনে যে আধুনিক কলকব্জা বা কলাকৌশল ব্যবহার ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠন বিরাট ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে গিয়ে সামাজিক দায়িত্ব পালন। কোম্পানি সংগঠনগুলো আসলে শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য ব্যবসা করে না, কারণ এখন ব্যবসার ধারণা অনেক বেশি প্রসারিত। শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য ব্যবসা করতে আসলে সেই ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ সময়ের জন্য টিকে থাকতে পারে না, তাকে কি করতে হয়, পাশাপাশি সমাজের ভালোর জন্য অনেক কিছু করতে হয়। আর এর কারণে আর্থিক বিভিন্ন কোম্পানি সংগঠন কি করে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান বা শিক্ষার ক্ষেত্রে, খেলাধুলা, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে। এছাড়াও সরকার, শেয়ার হোল্ডার, কর্মকর্তা কর্মচারী, ক্রেতা, পাওনাদার, সরবরাহকারী কাঁচামাল সরবরাহকারী ইত্যাদি বিভিন্ন পক্ষের প্রতিও বিভিন্ন রকম সামাজিক দায়িত্ব পালন করে থাকে কোম্পানি সংগঠন, আর এই ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য। তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা। এখনকার বিশ্বায়নের যুগে এক দেশের কোম্পানি আরেক দেশে এসে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করছে,
ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে, এতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপিত হচ্ছে এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবেও এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক তৈরি হচ্ছে। এই আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রেও কোম্পানির একটা বিরাট ভূমিকা রয়েছে। দেন সবশেষ ব্যবস্থাপনা পেশার উন্নয়ন। এখন যেহেতু কোম্পানির ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য বেতনভুক্ত ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়, তখন অবশ্যই ব্যবস্থাপকদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এগুলো বিবেচনা করে নিয়োগ দেওয়া হয়। আর সেক্ষেত্রে কিন্তু যোগ্য ব্যক্তিকেই নিয়োগদান করে থাকে। এ কারণে ব্যবস্থাপনা পেশারও উন্নয়ন ঘটছে, অর্থাৎ ব্যবস্থাপনা শিক্ষার প্রসার লাভ করছে এবং তাদের পেশার উন্নয়ন হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের কোম্পানি সংগঠনের গুরুত্বসমূহ, যা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে, জনগণের সামাজিক উন্নয়নে সব কিছুর ক্ষেত্রে কোম্পানি সংগঠন কিভাবে ভূমিকা রাখছে, যার প্রেক্ষিতে বলতে পারি যে বর্তমান ব্যবসায়ের যুগে কোম্পানি সংগঠন একটি অন্যতম চাহিদা সম্পন্ন ব্যবসায় সংগঠন। এখন বৃহদায়তন সংগঠন মানেই হচ্ছে গিয়ে ব্যবসায় সংগঠন হিসেবে কোম্পানি সংগঠনকে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু দেখব কোম্পানির প্রকারভেদ। আচ্ছা, আমরা তার আগে একটু প্রেক্ষিতে আলোচনা করতে পারি উদ্দীপক নিয়ে। প্রকারভেদ আজকে শুরু করলে মনে হয় আমাদের যে সময়টুকু আছে আমরা তার মধ্যে শেষ নাও করতে পারি, কারণ প্রকারভেদটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কোম্পানি সংগঠনের প্রচুর কোশ্চেন, শর্ট কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনগুলো কিন্তু এই প্রকারভেদ থেকে আসে। আমরা যদি এখন প্রকারভেদটা শুরু করি, দেখা যাবে আমাদের প্রকারভেদটা সেটা তোমাদের বোধগম্যভাবে যদি আমি শেষ করতে না পারি, সেজন্য আমরা এই টপিকটা তাহলে পরবর্তী দিন সুন্দরভাবে আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা উদ্দীপক। আমাদের এই সার্বিক আলোচনা থেকে দেখি উদ্দীপকটা কি। জনাব ফয়সাল আহমেদ ক ও খ নামক দুটি প্রতিষ্ঠানের মালিকানার সাথে সম্পৃক্ত। ক নামক প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স এবং খ নামক প্রতিষ্ঠানটি কার্যারম্ভের অনুমতিপত্র নিয়ে কাজ শুরু করে। দুটি প্রতিষ্ঠানই ব্যবসায় সম্প্রসারণের জন্য ব্যাংক থেকে ঋণ নেয়। মেয়াদপূর্তিতে টাকা পরিশোধের জন্য ক নামক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক জনাব ফয়সাল আহমেদকে নোটিশ দেয়, কিন্তু ক্ষয়ের ক্ষেত্রে মালিকের পরিবর্তে প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে সচ্ছল। উদ্দীপকের প্রশ্নগুলো আমরা একটু এবার দেখি নিচে। প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি কি। একদম প্রথমে যেটা বলতে হয়, আসলে আজকে আমাদের প্রকারভেদটা যদি আলোচনা হতো তাহলে আমরা এই বিধিবদ্ধ কোম্পানিটা পেয়ে যেতাম। তারপর আমি খুব সংক্ষিপ্তভাবে একটু বলি বিধিবদ্ধ কোম্পানিটা কি। বিধিবদ্ধ কোম্পানি হচ্ছে একটা দেশের সংসদ বা প্রেসিডেন্ট বা আইনের বলে ক্ষমতা বলে যখন কোনো কোম্পানি গঠন করা হয় সেটা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। এটা হচ্ছে বিশেষভাবে কোনো রাষ্ট্রের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের ক্ষমতা বলে দেশের জনকল্যাণের জন্য যে কোম্পানিগুলো গঠন করা হয় সেই কোম্পানিগুলোকে বিধিবদ্ধ কোম্পানি বলে। আমরা পরবর্তীতে আমাদের প্রকারভেদের আলোচনা ডিটেলস জানবো। উদাহরণস্বরূপ এখানে একটু বলে দিই তাহলে বুঝতে পারবো, যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক, বিসিআইসি, ওয়াসা, এরকম। অর্থাৎ জনগণের কল্যাণের জন্য আইনের বলে বিশেষ ক্ষমতা বলে সরকার সংসদে পাশ করা হয় এবং প্রেসিডেন্টের আদেশ বলে এই ধরনের কোম্পানিগুলো গঠন করা হয়, সেগুলি হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। সেকেন্ড কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, শেয়ারের হস্তান্তর যোগ্যতা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এটা আমরা একটু আগে বলেছিলাম যে শেয়ারের হস্তান্তর যোগ্যতা মানে হচ্ছে শেয়ারের ক্রয় বিক্রয় কার্যক্রম এক হাত থেকে আরেক হাতে যাওয়া, এবং কোম্পানি আইনের 30 ধারায় এই শেয়ারের হস্তান্তর যোগ্যতা নিয়ে কথা বলা আছে যে কোম্পানির যে শ্রেণীবিভাগ আছে তার মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার বিক্রয় দ্বারা সীমাবদ্ধ, সেই কোম্পানি তার শেয়ারটা জনগণের উদ্দেশ্যে ক্রয় বিক্রয়ের জন্য আনতে পারবে এবং পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারটাই হচ্ছে শেয়ার হস্তান্তরযোগ্য উপযোগী। অর্থাৎ বাজারে শেয়ার যারা হচ্ছে গিয়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত থাকে তারা শেয়ার বাজারে তাদের শেয়ারটা ক্রয় বিক্রয় কার্যক্রম জন্য উপস্থাপন করতে পারে। এটাই হচ্ছে শেয়ারের হস্তান্তরযোগ্যতা।
উদ্দীপক তিন নম্বর প্রশ্ন ছিল আমাদের যে উদ্দীপকে বর্ণিত খ নামক প্রতিষ্ঠানটি মালিকানা ভিত্তিক কোন ধরনের ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত, বর্ণনা করো। এখন আসো, উদ্দীপকে বর্ণিত খ নামক প্রতিষ্ঠানটি, আমরা বলেছিলাম উদ্দীপকটা যদি তোমরা একটু দেখো পিছনে বলা হয়েছে যে সে জনাব ফয়সাল দুটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, একটা হচ্ছে গিয়ে ক নামক প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স আর খ নামক প্রতিষ্ঠানটি কার্যারম্ভের অনুমতিপত্র নিয়ে ব্যবসায় শুরু করে। এবং আমাদের কাছে প্রশ্ন করা হলো যে উদ্দীপকে বর্ণিত খ নামক প্রতিষ্ঠানটি মালিকানা ভিত্তিক কোন ধরনের ব্যবসা সংগঠন। এখন তোমরা কিভাবে উত্তরটা দিবে? নিশ্চয়ই দেখবে, চিন্তা করবে যে আমরা কিন্তু পিছনে পড়েছিলাম যে এক মালিকানা ব্যবসায় সংগঠনে কোনো রকম আইনগত ঝামেলা পালন করতে হয় না, কিন্তু এক মালিকানা সংগঠন যদি স্থায়ী প্রকৃতির হয় তাহলে যেই এলাকায় এক মালিকানা সংগঠনটা গঠন করা হবে, অর্থাৎ পৌরসভা বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা হচ্ছে গিয়ে জেলা পরিষদ, এদের কাছ থেকে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। তাহলে ক নামক প্রতিষ্ঠানটি ছিল ট্রেড লাইসেন্স ভিত্তিক, তার মানে এটা একটা এক মালিকানা সংগঠন। আমার প্রশ্নটা এখানে হচ্ছে খ সংগঠনটা কি? কার্যারম্ভের অনুমতিপত্র। আমরা নেক্সট যখন কোম্পানির গঠন প্রণালী পড়ব তখন দেখব যে কোম্পানি শুরু করার ক্ষেত্রে নিবন্ধন অফিস থেকে নিবন্ধকের কাছ থেকে একটা কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এই পত্রটা যে কোম্পানি সংগ্রহ করে থাকে তারা হচ্ছে গিয়ে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে এবং কার্যারম্ভের অনুমতিপত্র বিহীন তারা কোম্পানির কার্যক্রম শুরু করতে পারে না। তাই বলা যাচ্ছে যে এই সংগঠনটা হচ্ছে একটা কোম্পানি সংগঠন। আমার কাছে প্রশ্ন করা হচ্ছে জনাব উদ্দীপকে বর্ণিত খ নামক প্রতিষ্ঠানটি মালিকানা ভিত্তিক কোন ধরনের ব্যবসার সাথে সম্পর্কযুক্ত। তাহলে এটা হচ্ছে মালিকানা ভিত্তিক কোম্পানি সংগঠনের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আখ্যায়িত করা যায়। এই হলো কি আমাদের গয়ের প্রশ্নের উত্তর। ঘটা এখন বলবো, সেটা কি? জনাব ফয়সাল আহমেদের উভয় প্রতিষ্ঠানের ঋণ দেয় পরিশোধের জন্য যে নোটিশ দেওয়া হলো তার যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ জনাব ফয়সাল আহমেদের যে দুটো প্রতিষ্ঠান ছিল, একটা হচ্ছে ক নামক প্রতিষ্ঠান আর একটা হচ্ছে খ নামক প্রতিষ্ঠান, একটা ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করা, একটা কার্যারম্ভের অনুমতিপত্র নিয়ে শুরু করা। কি করা হয়েছে? ঋণ পরিশোধের জন্য ক নামক প্রতিষ্ঠানের ক্ষেত্রে জনাব ফয়সাল আহমেদকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু খ নামক প্রতিষ্ঠানের জন্য কোম্পানিকে নোটিশ দেওয়া হয়েছে। এটার উত্তর থেকে আসবে? আমি যে তোমাদেরকে ডিটেলস পড়ালাম কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্তা, এই প্রেক্ষিতে আমরা উত্তরটা দিব। আর ট্রেড লাইসেন্স যেহেতু এক মালিকানা সংগঠন, তাহলে তার মালিক এবং সংগঠন যেহেতু একাকার, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মালিককেই নোটিশ দিতে হয়। আমরা পূর্বের আলোচনাটাকে একটু এখানে টেনে নিয়ে আসলাম। তোমাদের মনে রাখতে হবে পিছনের পড়াগুলো, অর্থাৎ যখন পরীক্ষায় বসবে তখন তো সব তথ্য মাথায় নিয়ে আমাদেরকে কিন্তু অ্যান্সার দিতে হয়। যেহেতু এক মালিকার সংগঠনের ক্ষেত্রে মালিক এবং প্রতিষ্ঠানের কোনো ভিন্নতা থাকে না, অভিন্ন। সেখানে মালিক যিনি, প্রতিষ্ঠানও তিনি, সমস্ত দায় দায়িত্ব তিনিই বহন করেন। এখানে প্রতিষ্ঠানের আলাদা কোনো সত্তা নেই। তাই এক মালিকানা সংগঠনের ক্ষেত্রে ঋণ পরিশোধের নোটিশ জনাব ফয়সাল আহমেদকেই প্রদান করা হয়েছে। পাশাপাশি খ নামক প্রতিষ্ঠানের যেহেতু এটা কার্যারম্ভের অনুপত্র নিয়ে গঠিত একটি সংগঠন, তার মানে এটা একটা কোম্পানি সংগঠন। এই সংগঠনের মালিক এবং ব্যবস্থাপনা পৃথক। আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা, যেখানে মালিক এবং ব্যবস্থাপনা আলাদা থাকে। এই বৈশিষ্ট্যটাও সে লাভ করে কি জন্য? কৃত্রিম ব্যক্তিসত্তার ভিত্তিতে। অর্থাৎ যেহেতু প্রতিষ্ঠান কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, তার নিজ নাম আছে, সিলমোহর আছে, সে নিজ নামে অন্যের সাথে লেনদেন করতে পারে, চুক্তি করতে পারে, মামলা করতে পারে। এবং মালিকও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি যে একটা কোম্পানির মালিকও কিন্তু একটি পক্ষ হয়ে কোম্পানির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে পারে, যেটা সালমান ভার্সেস সালমান কোম্পানির উদাহরণটা তোমাদেরকে বলেছিলাম। তাহলে দেখা যাচ্ছে যে কোম্পানির মালিকানা এবং ব্যবস্থাপনা পৃথক হওয়ার দরুন কোম্পানির ঋণ পরিশোধের যে দায়, সেটার নোটিশ জনাব ফয়সাল আহমেদকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কোম্পানিকে। কারণ জনাব ফয়সাল আহমেদের দায় হচ্ছে তার যতটুকু বিনিয়োগ করা হয়েছে তার দায়টাও ততটুকু। তাই কোম্পানির ঋণ পরিশোধের দায় মালিক হলেও তার উপর বর্তাবে না, এটা কোম্পানির উপরে বর্তায়। কারণ কোম্পানি একটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। সে নিজ নামে নিজ সিলমোহর ব্যবহার করে সমস্ত চুক্তি এবং লেনদেন সম্পন্ন করে থাকে। এই প্রেক্ষিতে আমরা এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব যে
উভয় ক্ষেত্রে কেন যুক্তিযুক্ত হলো, অর্থাৎ একজনের ক্ষেত্রে ব্যক্তির উপরে কেন নোটিশ দেওয়া হলো, আরেকটি কোম্পানির ক্ষেত্রে কেন প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হলো। আমাদের আলোচনাটা হবে এই প্রেক্ষিতে, এই ডিটেলস এভাবে। আমি আশা করি তোমাদের ব্যাপারটা বোধগম্য হয়েছে। আমরা পরবর্তীতে কোম্পানি সংগঠনের আরও অনেক ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব। এই বিষয়টা, এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন মানে সবসময় এখান থেকে প্রশ্ন হয়, শর্ট কোশ্চেন, উদ্দীপকের বিষয়বস্তু হিসেবে এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি আশা করি। এবং এটা সবসময় আমাদের কমার্সের স্টুডেন্ট হিসেবে আমরা যেখানেই যত পড়বো, আমরা আরও ভবিষ্যতে আরও এটা লার্জ স্কেলে পড়াশোনা করব। তোমাদের এখানে এখন যতটুকু আছে সিলেবাসে ততটুকু আমাদের জানা প্রয়োজন, এবং এটা বেসিক ব্যাপার, এইগুলোই আমাদেরকে ভবিষ্যতে কাজে লাগে। আশা করি তোমাদের আজকের টপিকটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। বাসায় এটা একটু চর্চা করবে, তাহলেই নিশ্চয়ই মনে থাকবে। সবার সুস্থতা কামনা করি। খুদা হাফেজ।